রাতের নীরবতায় বাড়ির সবাই নিজ নিজ ঘরে গভীর শোকে ডুবে আছি। কেউ কারো দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। সন্ধ্যা হলেই আমাদের সকলের মধ্যে দুঃখটা তাজা হয়ে উঠত। সবাই যে যার ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, নিজেদের দুঃখ কমানোর চেষ্টা করতাম। গত এক সপ্তাহ ধরে এমন কোনো দিন যায়নি যে আমাদের একদিনও চোখের জল না পড়ে থেকেছে, এবং দুঃখে দম বন্ধ হয়ে আসতো আমাদের। অনেকক্ষণ ঘরে থাকার পর আমি নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। একমাত্র আমি নিজেকে একটু শক্ত করতে পেরেছি। আমাকে বৃদ্ধ মা আর দুর্বল বাবাকে সামলাতে হবে। প্রথমে নিজের হাত ধুয়ে তারপরে মুখে জলের ঝাপটা নিলাম, যাতে আমার অবস্থা কিছুটা ভালো হয়। কান্নার ফলে চোখ লাল হয়ে গেছিল। মুখ হাত ধোয়ার পরে চোখ মুখের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে হাত মুখ মুছে মুখে জোর করে হাসি এনে দাদার ঘরের দিকে গিয়ে দরজায় টোকা দিয়ে বৌদিকে খেতে ডেকে তারপর বাবা মায়ের ঘরের দিকে গেলাম। যখন আমি তাদের ঘরে ঢুকলাম তখন আমাকে দেখে তারা নিজেদের চোখ মুছছিলেন। আমার আন্দাজ ঠিকই ছিল, আমার আসার আগে তারা দুজনেই কাঁদছিলেন। আমাকে আসতে দেখে দুজন চোখ মুখে নকল হাসি এনে পরস্পরকে সান্ত্বনা দিচ্ছিলেন আর নিজেদের বাঁচার সান্ত্বনা খুঁজছিলেন। আমাদের উপর যে দুঃখের পাহাড় নেমে এসেছে তা থেকে বের হওয়ার আমাদের পক্ষে খুবই কষ্টকর। যাই হোক, আমি মা বাবাকে উঠিয়ে তাদেরকে খাবারের টেবিলে এনে চেয়ারে বসিয়ে রান্নাঘরের দিকে গেলাম, যাতে খাবার বেড়ে তাদেরকে খেতে দিতে পারি। বাবা মায়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। কিভাবে তারা এক সপ্তাহের মধ্যে দুর্বল এবং অসহায় হয়ে পড়েছেন, যেন এক সপ্তাহের মধ্যে তারা কত না অসুখে ভুগছেন। আমি তাদের সামনে খাবার রেখে করুণ মুখে দাদার ঘরের দিকে তাকালাম, যেটা এখনো বন্ধ। আমি আবার গিয়ে দরজায় 2-3 বার নক করলাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। বাবা মাকে খাবার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া হয়ে গেল। খাবার তো সবাই নামমাত্রই খেয়েছি, যেটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য জরুরি। থালা বাসন গুছিয়ে রাখার পরে মায়ের অনুরোধে আবার দাদার ঘরে গিয়ে দরজায় কড়া নাড়লাম, কিন্তু তবুও দাদার ঘরের দরজা খুলল না। কিছুক্ষণ পরে বাইরের দরজায় আওয়াজ হলে দরজা খুলে দেখি মাসি, পিসি, কাকা ও মামা এসেছেন। তারা সবাই আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। বাড়ির ভিতরে এসে মা বাবার সাথে দেখা হলে মা আর পিসি আবার কেঁদে ফেললেন। মাসি অনেক কষ্টে তাদেরকে শান্ত করলেন। গত এক সপ্তাহ ধরে আমাদের বাড়ির অবস্থা এরকমই, কারণ আমাদের একমাত্র ভরসা আমার বড় দাদা। এক সপ্তাহ আগে হঠাৎই সংসারে মায়া ত্যাগ করে চলে গেলেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কে ভেবেছিল এই আকস্মিক দুর্ঘটনার কথা? কিছুদিন আগে সবকিছু ঠিকঠাকই ছিল, আমরা সবাই মিলে বাড়িতে হাসি খুশি থাকতাম, কিন্তু এই আকস্মিক দুর্ঘটনা আমাদের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। মাসি আর মা দাদার কথা আলোচনা করতে লাগলেন। আমি আর পিসিমা এক পাশে বসলাম। দাদার কথা শুনে আবারও আমার চোখে জল জ্বলে এলো। হঠাৎ পিসিমা দাদাকে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন। পিসিমা আমাকে দাদার বিয়ের ভিডিওটা দেখাতে বললেন। আমি অনিচ্ছা সত্ত্বেও উঠে ঘরে ল্যাপটপ আনতে গেলাম। আমি চাইনি বাবা মা দাদার বিয়ের ভিডিও দেখুক, তাহলে আবারও তাদের শরীর খারাপ হতে পারে। কিন্তু পিসিমার কথা না বলতে পারলাম না, তাই ল্যাপটপ খুলে ভিডিও চালালাম। ভিডিওতে দাদা কত খুশি ছিল, না জানি কার নজর তার উপর পড়েছিল। সবাই একসাথে ভিডিও দেখছিলাম। মা বারবার দাদা ছবি ছুঁয়ে আদর করছিলেন আর কাঁদছিলেন। তখন পিসিমা বৌদির কথা জিজ্ঞেস করে বললেন, তোমার বৌমা কোথায়? এই প্রশ্ন শুনেই মা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালেন। পিসিমাকে মিথ্যা কথাও বলতে পারছেন না, আর কি উত্তর দেবেন সেটাও বুঝতে পারছেন না, আবার সত্যি কথাও বলতে পারছেন না। আমরা সবাই পিসিমার কড়া মেজাজের কথা ভালো করেই জানি। পিসিমা যদি বৌদির সম্পর্কে একটু ক্লু পান, তাহলে যে কি নাটক শুরু হবে তা আমি ভাবতেও পারছি না। আর আমরা চাইতাম না বাড়িতে কোনো নতুন নাটক তৈরি হোক। মা আর আমি পিসিমাকে কোনো উত্তর দেওয়ার আগেই দরজা দিয়ে প্রতিবেশীরা মহিলারা বাড়িতে প্রবেশ করলো। তারা প্রতি রাতে খাওয়ার পর আমাদের দুঃখ লাঘব করতে আসতো। বাবা মা ও কাকা পাশের ঘরে চলে গেল, আর আমরা মহিলারা সেখানেই বসে রইলাম।
আমি লোকজনকে আসতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, এই ভেবে যে ওদের আসার কারণে পিসিমার মনোযোগ বৌদির দিক থেকে সরে যাবে। কিন্তু এটা আমার মনের ভুল, কারণ সেই সব মহিলারাও এসে বৌদির কথা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু আমাদের কাছে কাউকে বলার মতো কোনো উত্তর নেই। এখন আমরা তাদেরকে কিভাবে বলবো যে বৌদির কোনো ব্যাপারেই হুঁশ নেই? আমার মনে হলো যে তাদেরকে বলেই দিই, বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একথা বলতে যাচ্ছিলাম, হঠাৎ ঘরের দরজা খুলে বৌদিকে বের হতে দেখা গেল। তার দিকে তাকিয়ে আমি আর মা লজ্জায় মাথা নিচু করে নিলাম, কারণ আমাদের সামনে আমাদের মান সম্মানের 12টা বাজাচ্ছিল। আমার দাদার পছন্দ যে এমন হবে, এই দুঃখের কথাটা কার কাছে বলবো? যা হওয়ার তা তো আগেই হয়ে গেছে, এখন আফসোস করে কি লাভ? সেই সময় মা যদি দাদার কথা না শুনতেন, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। সবাই হতভম্ব হয়ে দাদার ঘরের দিকে তাকিয়ে রইল। বৌদির এমন চেহারা দেখব কেউ আশাও করেনি। মাত্র 1 সপ্তাহই তো হয়েছে দাদার মৃত্যুর। বৌদি এতটাই লজ্জাজনক কাপড় পরেছিল যে সবার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। সবাই জিজ্ঞাসা নিয়ে আমার মায়ের দিকে তাকাতে লাগলো। বৌদি ভারী লাল রঙের কাপড় সামলে আমাদের দিকে এগিয়ে এলো। সাথে সাথে তার পায়ে বাঁধা পায়ে নূপুর আর হাতের চুড়ির টুংটাং শব্দে পুরো ঘর গমগম করতে লাগলো। আর তার মুখে একেবারে নববধূর মতো একটা হালকা হাসিও লেগেছিল। সে হাঁটতে হাঁটতে আমাদের কাছে এসে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ল্যাপটপে চলা ভিডিও দেখলো। তারপর ল্যাপটপটা নিয়ে নিজের রুমে চলে গেল। পিসিমা বৌদির রূপ দেখে খুব রেগে গেলেন। তিনি তৎক্ষণাৎ উঠে বৌদির পিছনে গিয়েছিলেন, কিন্তু তার আগেই বৌদি ঘরের দরজা বন্ধ করে দিলেন। ক্ষিপ্ত মেজাজে ফিরে এসে মাকে বলতে লাগলেন, এ বাড়িতে এসব কি হচ্ছে? তুমি কি এই বাড়ির নিয়ম নীতি সব ভুলে গেছো? এই বাড়ির নিয়ম কানুন কি তুমি জানো না? ছেলের মৃত্যুতে মনে হয় তুমি সব কিছু ভুলে গেছো। সমস্যা নেই, আমি তোমাকে সব মনে করিয়ে দেব। যে মহিলার স্বামী মারা যায় সে বিধবা, তার এমন রঙিন পোশাক পরার বা এমন গয়না পরার অধিকার নেই। কিন্তু তোমার বৌমাকে দেখো, ছেলের চিতার আগুন এখনও ঠান্ডা হয়নি, আর সে এখনই এমন জমকালো উজ্জ্বল কাপড় পরতে শুরু করেছে। এমনভাবে সেজেছে সে সধবা। পিসিমার নাটক শুরু হয়ে গিয়েছে। মা চুপচাপ পিসিমার কথা শুনছিলেন, কিছু বলারও ছিল না। পিসিমা যা কিছু বলছেন তা তো ভুল কিছু না। যাই হোক না কেন, পিসিমা তো সত্যি কথাই বলছেন। পিসিমা এখনই বৌদিকে এ বাড়ি থেকে বের করে দিতে বলছিলেন। আমি অনেক কষ্টে তাকে শান্ত করে বুঝিয়ে বললাম যে আসলে দাদার মৃত্যুর পর থেকেই বৌদির মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তার মন এখনও দাদার মৃত্যুর বিষয়টিকে মেনে নিতে পারেনি। তাই তো সে নববধূর মতো সেজে দাদার জন্য অপেক্ষা করছে। আমার কথা শোনার পর সকলে আফসোস করলেন। বৌদিকে এই অবস্থায় দেখে সহ্য করা আমাদের জন্য কষ্টকর। বাধ্য না হলে কে আর মেনে নিতে পারে যে ছেলের মৃত্যু 7 দিনও হয়নি, আর তার বউ নববধূর সাজে সেজে বসে আছে। কিছু সময় বসার পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। পিসিমা ফিরে যাওয়ার সময় মাকে বৌদির উপর কড়া নজর রাখতে বললেন। সাথে এটাও বললেন, একে বোঝাও যাতে এরকম না করে। মা পিসিমার কথায় হ্যাঁতে মাথা নাড়ল। পিসিমা চলে যাওয়ার পরে আমরা সবাই নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সময় এভাবেই পার হতে লাগলো, কিন্তু বৌদি একটুও বদলালো না। মা বৌদিকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে যে দাদা আর এই দুনিয়াতে নেই। সে আমাদের চোখের সামনে মারা গেছে এবং আমরা তার ক্রিয়াকর্ম শেষ করে ফেলেছি। কিন্তু এত বোঝানোর পরেও বৌদির উপর তার কোনো প্রভাব পড়ল না। সে প্রতিদিন নতুন বউয়ের মতো সেজেগুজে বিয়ের ভিডিও চালিয়ে ঘরের দরজা বন্ধ করে দিত। বৌদির ঘর থেকে প্রায় কথা বলার আওয়াজ শোনা যেত। না জানি সে কার সাথে কথা বলে। আমরা সবাই বুঝতেই পারছি না যে কি করা উচিত আর কি না। দাদার মৃত্যু হওয়ার 1 মাস হয়ে গেল। সময়ের কষ্টে সবচেয়ে বড় ওষুধ। সময়ের সাথে সাথে বড় থেকে বড় ঘাও শুকিয়ে যায়। সময়ের সাথে সাথে আমরাও সবাই ঠিক হয়েছিলাম, কিন্তু না জানি বৌদি কবে এই জিনিসটা বুঝবে। আমার নাম রায়। আমরা 2 ভাই বোন। দাদার নাম ছিল রনি। বাবা কাপড়ে ব্যবসা করতে। শহরে আমাদের বড় দোকান ছিল। দাদা কলেজ কমপ্লিট করার পরে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সঙ্গে ব্যবসায় হাত লাগায়, আর এতে বাবারও কিছুটা সুবিধা হয়। পরিবারে হাসি খুশিভাবেই চলছিল।
একদিন রাতে খাওয়ার সময় দাদা মাকে বলল যে সে বিয়ে করতে চায়। দাদার কথা শুনে মা তো খুব খুশি। মা বাবার পরোয়া না করেই বলল, আমি তাড়াতাড়ি ঘটককে মেয়ে দেখতে বলছি, কিন্তু তুই বল তোর কি ধরনের মেয়ে পছন্দ, যাতে আমি সেই ধরনের মেয়ে ঘটককে খুঁজতে বলতে পারি। কিন্তু এরপরে দাদা যা বলল তা শুনে মায়ের খুশি হারিয়ে গেল। দাদা বলল, আমি মেয়ে পছন্দ করে নিয়েছি, এখন তোমরা শুধু মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাওয়ার জন্য রেডি হও। দাদার কথা শুনে মা বাবা দাদার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারা দাদার কথা শুনে দুঃখ পেল, কারণ আজকের আগে দাদা কখনোই মা বাবার অনুমতি না নিয়ে কোনো কাজই করেনি। কিন্তু আজকে যখন বিয়ের কথা এলো, তখন সে মা বাবাকে জিজ্ঞেস না করে এত বড় একটা সিদ্ধান্ত একা কিভাবে নিল। মা দাদাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাবা মায়ের হাতের উপর হাত রেখে তাকে কিছু বলতে নিষেধ করলো। বাবা বুঝে গেছিল যে দাদা এখন বড় হয়েছে, তার এখন আর বাবা মায়ের আঙুল ধরে চলার বয়স নেই। মা দাদার কাছে মেয়ের কথা জিজ্ঞেস করলে জানা গেল যে মেয়ে অনাথ, সে তার কাকা কাকিমার সাথে থাকে। দুদিন পরেই মা আর বাবা গিয়ে মেয়ে দেখে আসলেন। মেয়ে দেখতে শুনতে ভালো, কিন্তু মেয়ের আচার ব্যবহার কেমন সেটা তো বিয়ের পরেই জানা যাবে। মেয়ের কাকা কাকিমা কিছুটা অদ্ভুত, তারা আমাদের ফ্যামিলির সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করলো না। না হলে আজকালকার দিনে ছেলের পরিবারের সম্পর্কে কিছু না শুনে কে নিজের মেয়ের বিয়ে দেয়। যাই হোক, মা নিজের তরফ থেকে তাদেরকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ দিয়ে আসলেন, যাতে তারা এসে আমাদের বাড়ি ঘর দেখে যেতে পারে। কিন্তু এই প্রস্তাবও মেয়ের কাকিমা না করে দিলেন। তাদের ইন্টারেস্ট শুধু বিয়ের দিন নিয়ে। তারা 15 দিনের মধ্যেই বিয়ের দিন ঠিক করতে চাইছিল, কিন্তু আমার বাবা মা অনেক বুঝিয়ে শুনিয়ে সেটা 1 মাস করিয়েছেন, কারণ আমাদেরও বিয়ের যোগাযন্ত্র করতে কিছু সময় দরকার। যাই হোক, মা বাবা বিয়ের দিন ঠিক করে এলেন। তাছাড়া তারা আর কি বা করতে পারেন, কারণ একমাত্র ছেলের পছন্দের জন্য তাদেরকে এটা মেনে নিতেই হলো। যাই হোক, বিয়ের যোগাযন্ত্র শুরু হয়ে গেল। এর মধ্যেও মা দুবার দাদাকে বোঝানোর চেষ্টা করলো যে এত তাড়াহুড়ো করা ঠিক না, ভালো হয় তুই আরও কিছু সময় নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নে। কিন্তু দাদা মাকে বলল যে তার সিদ্ধান্ত ঠিকই আছে। যাই হোক, এটা তো সময় বলবে যে তার সিদ্ধান্ত ঠিক না ভুল। এভাবেই সময় কাটতে লাগলো, আর আমরা দাদাকে বিয়ে দিয়ে বউকে বাড়ি নিয়ে এলাম। মেয়ের কাকা কাকি বিয়ের পরের দিনই এই শহর ছেড়ে কোথাও চলে গেছেন। বৌদি বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকতো। তার বিয়ে 6 দিন হয়ে গেছে, কিন্তু শুধু খাওয়ার সময় ছাড়া বাইরে আসতো না। নতুন বিয়ে, তাই আমরাও বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না ভাবলাম। একদিন দাদা দোকান থেকে ফিরে তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই বৌদিকে নিয়ে ঘর থেকে বের হয়ে মাকে বলল সে বৌদিকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে। শীতের সময় সন্ধ্যার দিকে অন্ধকার হয়ে এসেছিল, তাই মা দাদাকে বলল এই সময় ঘুরতে যাওয়া ঠিক হবে না, তার থেকে কালকে দিনের বেলা ঘুরতে যাস। এই রাতের বেলায় কোথায় ঘুরবি? দাদা বৌদির দিকে তাকিয়ে মাকে বলল, মা এর এখন ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে, তুমি চিন্তা করো না, আমরা শুধু রাস্তা ধরে কিছুটা এগিয়ে আবার ফিরে আসব। মা দাদাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু দাদা বৌদিকে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে দাদা বৌদিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির মধ্যে এসে বৌদিকে ঘরের মধ্যে রেখে আবার বাইরে বেরিয়ে এলো। দাদার মুখে আতঙ্কের ছাপ দেখে আমি দৌড়ে গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিন্তু দাদা আমার কথায় উত্তর না দিয়ে বাইরে যেতে লাগলো। তারপরে দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে তারপরে দৌড়ে মায়ের পায়ের কাছে বসে জোরে জোরে কাঁদতে লাগলো। মায়ের তো আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কোন মা তার এত বড় যুবক ছেলেকে কাঁদতে দেখতে পারে? মা তাড়াতাড়ি দাদার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে লাগলো। কিছুক্ষণ পরে দাদার কান্না কিছুটা কমলো। মা সেভাবে দাদার মাথা নিজের পায়ের উপর নিয়ে বসে রইল। মায়ের মনে হলো হয়তো দাদা ঘুমিয়ে পড়েছে, তাই মা সেভাবেই বসে রইল যাতে দাদার ঘুম না ভেঙে যায়। যদিও আমি মাকে অনেকবার বললাম যে দাদাকে উঠাও, যাতে ও নিজের ঘরে গিয়ে আরাম করে ঘুমাতে পারে, কিন্তু মা আমাকে থামিয়ে দিল। তারপর আমি সেখান থেকে উঠে রান্নাঘরে রান্না করতে গেলাম। খাবার বেড়ে যখন আমি মাকে ডাকলাম, তখন মা দাদার হাত ধরে তাকে উঠাতে চাইল। তখন দাদা সেভাবেই মাটিতে পড়ে গেল। এটা দেখে মায়ের গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। আমি তাড়াতাড়ি দৌড়ে এসে দাদার নাড়ি চেক করলাম। দেখলাম দাদার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। দাদার শরীরে জীবনে কোনো লক্ষণ নেই। মা চিৎকার করতে লাগলেন,
তিনি কি জানতেন তার ছেলে তার কোলে এভাবে চিরজীবনের জন্য ঘুমিয়ে পড়বে? যদি জানতেন তবে মা তাকে ঘুমাতেই দিত না। কিন্তু ভাগ্যের সাথে কে লড়াই করতে পারে? বাড়ির সবার অবস্থা খারাপ। প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই এসে পড়েছেন, কারণ সবাই খবর পেয়ে গেছে মায়ের তো কান্না করে করে অবস্থা খারাপ। আর বৌদিও কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই কয়েকবার সে অজ্ঞান হয়ে পড়েছে। তার সাথে তো অনেক বড় অন্যায় হয়েছে। বৌদির হাতে মেহেন্দিও এখনো ওঠেনি। আর এরকম একটা অঘটন তার সাথে ঘটে গেল। 7 জন্ম সাথে থাকার বাধা করার লোকটা একদম শুরুতেই তাকে ছেড়ে চলে গেছে। জানি না দাদার কি হয়েছিল। এই তো দুজনে হাসতে হাসতে ঘর থেকে বাইরে ঘুরতে বেরিয়েছিল। তারপর হঠাৎ কি এমন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বৌদিরও কোনো হুঁশ ছিল না যে তাকে জিজ্ঞেস করব। বিছানায় পড়ে থাকার কারণে দাদার শরীর শক্ত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি দাদার অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হলো। দাদার অন্তিম সংস্কারের সাথে সাথে মায়ের বিপি হাই হয়ে গেল আর বাবার হার্ট ফেল হলো। তাদের দুজনকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 6 ঘন্টা হাসপাতালে থাকার পর সকালের দিকে তারা দুজনে বাড়িতে ফিরে এলো। আমাদের বাড়িতে মৃত্যুর নিস্তবতা বিরাজ করেছে। আস্তে আস্তে আত্মীয় স্বজন যে যার বাড়িতে ফিরে গেল। আমরা এই মৃত্যুর শোক থেকে এখনো বেরোতে পারিনি। দাদার মৃত্যুর 4 দিন পরে বৌদি ঘর থেকে বেরোলো, কিন্তু বৌদিকে দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। বৌদি পুরো নতুন বউয়ের মতো সেজে গুজে এদিক ওদিক তাকিয়ে নিজের সাথে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে আবার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা রাত তার ঘর থেকে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। দাদার মৃত্যুতে বৌদি ভীষণ আঘাত পেয়ে নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। মা দিনের বেলা বৌদির ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখত, যাতে সে লোকের সামনে যেতে না পারে। কিন্তু সেই রাতে সবাই বৌদির অবস্থা দেখে নিল, আর তারাও বৌদির মানসিক অবস্থা বুঝতে পারল। দাদার মৃত্যু 6 মাস হয়ে গেছে, কিন্তু বৌদি এখনো আমাদের বাড়িতেই আছে। যদিও আমাদের বাড়ি ছাড়া তার আর যাওয়ারও জায়গা নেই, কারণ বৌদির বিয়ের পরের দিনই তার কাকা কাকি কোথাও চলে গেছে। বাবা অনেকবার তাদের বাড়িতে ঘুরে এসেছেন, কিন্তু তাদের বাড়ি তালা লাগানো, আর তাদের যে নম্বর আমাদের কাছে ছিল সেটাও বন্ধ। একদিন আমরা বাড়িতে বসেছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম ঘটক আর তার সাথে কিছু লোক, যিনি আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন। মা তাদের ড্রয়িং রুমে বসালেন আর আমাকে তাদের জন্য কিছু বানাতে বললেন, তাই আমি রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পরে বৌদিও নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে বসা একজন মহিলার চোখ যখন বৌদির উপর পড়ল, তখন তিনি চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপরে মাকে বললেন তারা এই বাড়িতে সম্বন্ধ করতে পারবে না। এরপরও 3-4 জন সম্বন্ধ নিয়ে এসেছিল, কিন্তু তারা এসে বৌদিকে দেখে সম্বন্ধের জন্য না করে দিত। সেদিনও আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যে তারাও উঠে চলে গেল। সন্ধ্যাবেলায় তারা ঘটক কাকুকে দিয়ে সম্বন্ধের জন্য না বলে পাঠালো। মা রেগে গিয়ে বললেন আজকে উনি বৌদিকে বাড়ি থেকে বের করে দেবেন, কেননা তার জন্য প্রতিবার আমার সম্বন্ধ ভেঙে যাচ্ছে। এরপরে মা রেগে বৌদির দরজায় জোরে ধাক্কা দিলে দরজাটা খুলে গেল। সামনের দৃশ্য দেখে মা চিৎকার করতে লাগলো। মায়ের চিৎকার শুনে আমি আর বাবা তাড়াতাড়ি বৌদির ঘরের দিকে দৌড়ে গেলাম। সামনের দৃশ্য আতঙ্কিত করে দেওয়ার মতোই। আমাদের চোখের সামনে বৌদি পাখার সাথে ঝুলছে, আর তার ল্যাপটপ বিছানায় চুলছে। মা বারবার চিৎকার করে যাচ্ছিল। বাবা তাড়াতাড়ি গিয়ে বৌদিকে ধরে তাকে তার বিছানায় বসালো। বৌদি এখন লজ্জায় মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইল। এখন তাকে কোনো দিক থেকে পাগল মনে হচ্ছে না। আমি গিয়ে তাড়াতাড়ি জল এনে তাকে খাওয়ালাম। বৌদির অবস্থা কিছুটা ঠিক হলে মা তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন, একটা জিনিস তো সত্যি যে তুমি পাগল হওনি। সে শুধু পাগলের অভিনয় করেছিল। সেরকম কেন করেছিল এটা একমাত্র সেই বলতে পারে। আর দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে ল্যাপটপের স্ক্রিনে তার দেখতে যে ডুপ্লিকেট মহিলাকে দেখা যাচ্ছিল সেটা কে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাদার মৃত্যুর কারণ কি, এটা তো একমাত্র বৌদি আমাদের বলতে পারে। আর সেদিন দাদা কি এমন দেখেছিল যে সে এতটা আতঙ্কিত হয়ে গেছিল যে তার জীবন পর্যন্ত চলে গেল? বৌদি আমাদের কিছু বলতো তার আগে একজন মহিলা ঝড়ের মতো ঘরের ভিতরে চলে এলো। তিনি এসে বৌদির মুখে একটা থাপ্পড় মেরে তারপর বৌদির গলা জড়িয়ে ধরল।
আমরা হতভম্ব হয়ে তাকে দেখছিলাম। এ তো বৌদির সে ডুপ্লিকেট। আমাদের উপস্থিতি বুঝতে পেরে সেই মহিলা আমাদের দিকে ঘুরল। তার কাপড় পরার ধরন খুবই খারাপ, যেটা বাবার সাথে সাথে আমাকেও লজ্জায় ফেলে দেয়। বাবা লজ্জায় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল, আর বৌদি চিৎকার করে সেই মহিলাকে সেখান থেকে চলে যেতে বললেন। যখন সেই মহিলা মাকে বলল যে সে বৌদির সাথে কিছুক্ষণ একা কথা বলতে চায় এবং বৌদিকে তার সাথে নিয়ে যেতে চায়, তার কথা শুনে বৌদি দৌড়ে মায়ের পিছনে লুকিয়ে পড়ল আর হাত জোর করে মাকে বলল, আমাকে একা ছেড়ে যাবেন না, আর এই মহিলার সাথে কোনো মতেই আমাকে পাঠাবেন না, না হলে এ আমাকে মেরে ফেলবে। বৌদি খুব ভয় পেয়েছিল আর ভয়ে সে কাঁপছিল। মা বৌদিকে জড়িয়ে ধরে ভরসা দিল যে এ তোমার কিছুই করতে পারবে না, শুধু তুমি এটা বলো এই মহিলাটি কে আর এর সাথে তোমার কি সম্পর্ক। এরপরে বৌদি আমাদের যা কিছু বলল তা শুনে আমাদের মা মেয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। আর সবচেয়ে বড় দুর্ঘটনা এই যে এই মহিলাটি বৌদির মা। এই মহিলা বৌদিকে অনাথ আশ্রমে ফেলে এসে একটা কোঠা চালাতো। এই মহিলা কখনো পিছনে ফিরে নিজের মেয়ের খোঁজ খবরও নেয়নি। এরপরে দাদা আর বৌদির দেখা কাপড়ের দোকানে হয়েছিল, যেখানে তারা দুজন একে অপরকে পছন্দ করে আর তারপরে বিয়ে করে নেয়। দাদা জানতো যে অনাথ আশ্রমে থাকা মেয়ের সাথে মা কখনোই তার বিয়ে দেবে না, তাই তারা দুজনে একটা ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে বৌদির কাকা কাকি হতে রাজি করে। তাই তো তারা বিয়ের পরের দিনই গায়েব হয়ে গেছিল। দাদার বিয়েতে যাদেরকে গান বাজনা করার জন্য ভাড়া করা হয়েছিল তাদের মধ্যে বৌদির মাও ছিল। সেই সময় তিনি জানতেন না যে এটা তার মেয়ের বিয়ের ফাংশন, কিন্তু বৌদিকে দেখে সে বুঝতে পেরে যায় এটা তার মেয়ে। নিজের মেয়েকে যুবতী আর সুন্দরী দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। তার ইচ্ছা ছিল নিজের মেয়েকে কোঠায় নিয়ে যাওয়ার, কিন্তু দুঃখের বিষয় বৌদির বিয়ে তার এই প্ল্যান নষ্ট করে দেয়। কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন যে কখন তিনি সুযোগ পাবেন আর বৌদিকে উঠিয়ে কোঠাতে নিয়ে যাবেন। দাদার দুর্ভাগ্য না এই মহিলার সৌভাগ্য জানি না, কিন্তু যখন দাদা আর বৌদি ঘুরতে ঘর থেকে বের হয় তখন এই মহিলা তাদের দুজনকে দেখিয়ে নেয়। তারপরে তার মাথায় একটা শয়তানি চাল চালে। দাদাকে সে নিজের ব্যাপারে সবকিছু বলে, আর এটাও বলে যে তোমার স্ত্রীও অবৈধ সন্তান। তুমি এটা ভেবো না যে তোমার বউ নিষ্কলঙ্ক পবিত্র। এ আমার সাথে কোঠায় কাজ করেছে আর না জানি কত পুরুষের বিছানা গরম করেছে। এ তো আমার উপরে রাগ করে আমাকে ছেড়ে অনাথ আশ্রমে চলে গেছিল। সেখানে বসে এ তোমাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছে। তিনি ভেবেছিলেন এ কথা শুনে দাদা বৌদিকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু দাদা বৌদিকে খুবই ভালোবাসত। হঠাৎ আসা এই আঘাত দাদা সহ্য করতে না পেরে জীবনের বাজি হেরে যায়। দাদার মৃত্যুর পরে তো বৌদির মায়ের রাস্তা আরো পরিষ্কার হয়ে যায়। এটা বুঝতে পেরে বৌদি নিজের মায়ের হাত থেকে বাঁচতে পাগল হওয়ার অভিনয় শুরু করে। কিন্তু এখন বৌদির মা জানতে পেরেছে যে বৌদি পাগল না, তাই তিনি বৌদিকে তার সাথে নিয়ে যাওয়ার হুমকি দেন, যার কারণে বৌদি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বৌদি এসব কথা বলতে বলতে কান্না করে ফেলল, আর সেই মহিলা রাগি চোখে বৌদির দিকে ঘুরতে লাগলো। তখন মা এগিয়ে গিয়ে সেই মহিলার গায়ে কষিয়ে থাপ্পড় মারল, আর সে এটারই যোগ্য ছিল। তার মিথ্যার কারণে আমার দাদা মারা গেছে, তার মেয়ে বিধবা হয়েছে। যে মহিলা নিজের মেয়েকেই ছাড়েনি সে অন্য কারো কিভাবে হতে পারে? এরকম ডেঞ্জারাস মহিলাদের খোলা থাকাই উচিত না। তাই মা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে ডাকলেন আর বৌদির মাকে পুলিশের হাতে তুলে দিলেন। এরপরে বাবা মা একটা ভালো সম্বন্ধ দেখে বৌদির আবার বিয়ে দিলেন। বৌদি ধীরে ধীরে দাদাকে ভুলে যায়। এখন সেখানে সে সুখেই সংসার করছে। বয়স্করা সত্যি বলেন, কারো একজনের চলে যাওয়াতে জীবন থেমে থাকে না, জীবন নিজের গতিতে চলতে থাকে। আমাদের হৃদয় থেকেও দাদার দুঃখ কমে গেছে, কিন্তু হৃদয়ে তার কথা মাঝে মাঝে জেগে ওঠে। বৌদির বিয়ের 1 বছর পর বাবা মা আমারও বিয়ে দিয়ে দেন। এখন বাড়িতে তারা দুজনেই থাকেন। আমি মাঝে মাঝে বৌদির সঙ্গে দেখা করতে যাই। সে আমাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমরা তার জীবনকে নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।